নারীর প্রতি পরিবারের দৃষ্টিভঙ্গি বদলালেও সমাজে এখনো রয়ে গেছে বৈষম্য। রাতে আমার ভাইটা যে সময় বাসায় ফিরতে পারছে, কিন্তু আমার একটু লেট হলে আমাকে বিভিন্ন জবাবদিহিতার মুখোমুখি হতে হচ্ছে। নারী দিবসটা পালন হচ্ছে ঠিকই, কিন্তু যে নারীদের যে বৈষম্যটা এখনো আছে। সহিংসতা রোধে আইন থাকলেও নেই বাস্তবায়ন, সোচ্চার থাকার আহ্বান। আমাদের শিক্ষা, সাংস্কৃতিক চেতনা, জীবনবোধ, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। পাহাড়ি সমাজে মেয়েদের শ্রমে সংসারের চাকা সচল হলেও আসেনি অর্থনৈতিক মুক্তি। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ এবং আমি শফিক মোহাম্মদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 12 ঘন্টায়ও পাওয়া যায়নি সদরঘাটে নৌকাডুবিতে নিখোঁজ একই পরিবারের 6 জনকে। লঞ্চ চলাচলে ব্যাহত উদ্ধার কাজ, গুরুতর একজন পঙ্গু হাসপাতালে ভর্তি। যত বাধাই আসুক পুরান ঢাকায় রাসায়নিক গুদাম থাকবে না, সাফ জানালেন প্রধানমন্ত্রী। চুরিহাট্টায় আগুন ওয়াহিদ ম্যানশনের দোতলা থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন। শপথ নিয়ে সংসদে সুলতান মনসুর বললেন, বঙ্গবন্ধুর প্রশ্নে কোনো আপোষ নেই। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণফোরাম থেকে বহিষ্কার। এবং জমে উঠেছে ডাকসু নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা, পাল্টাপাল্টি অভিযোগ ছাত্র সংগঠনগুলোর। ঢাকা সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে একই পরিবারের 6 জন নিখোঁজ থাকার 12 ঘন্টা পেরিয়ে গেলেও তাদের কোনো খোঁজ মেলেনি। নিখোঁজদের মধ্যে 3টি শিশু রয়েছে। লঞ্চের প্রোপেলারের আঘাতে দুপা বিচ্ছিন্ন পরিবারের অপর এক সদস্য পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদিকে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চললেও লঞ্চ চলাচলের কারণে তা ব্যাহত হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাত 9:30টার পর শরীয়তপুর যাবার উদ্দেশ্যে কামরাঙ্গীর চর থেকে শাহজালাল তার পরিবারের 7 সদস্য নিয়ে নৌকায় চড়ে সদরঘাটে যাচ্ছিলেন। সদরঘাটের কাছাকাছি পৌঁছালে সুরভি 7 লঞ্চের পেছন দিকের ধাক্কায় তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এ সময় লঞ্চের পেছনে থাকা প্রোপেলারের আঘাতে শাহজালালের 2 পা বিচ্ছিন্ন হয়ে যায়। পাশেই থাকা নৌ পুলিশের একটি টহল টিম উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পঙ্গু হাসপাতালে পাঠাতে পারলেও অন্যরা সবাই পানিতে তলিয়ে যায়। লঞ্চের লোকে বাড়ি খেয়ে নৌকা ডুবে গেছে। মোট 7 জন ছিল ওরা। 7 জনের ভিতরে একজন আমরা পাইছি, ওরা ঢাকা মেডিকেল পাড়াইতে পঙ্গুতে পাঠাইছি, আর বাকি 6 জন আমাদের নিখোঁজ। নিখোঁজের পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। নদীর একটা প্যাটার্ন আছে এখানে, জোয়ার এবং ভাটা, তো বাট আমরা আমাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমাদের অপারেশনটাতে সাকসেসফুল হয়। পন্টন দিয়ে তাদের লঞ্চে ওঠার কথা, কিন্তু তারা উঠছিল একটা ঝুঁকি নিয়ে, যে আপনার লঞ্চের পিছন দিক থেকে উঠছিল। তো তাৎক্ষণিকভাবে আপনার এই যে লঞ্চও ব্যাগার দিয়েছে, সেই ক্ষেত্রে আপনার লঞ্চের প্রপেলারের যে ওয়েভ স্রোত, সেটাতে আপনার ছোট ডিঙি নৌকাটি ডুবে যায়। নিখোঁজ সদস্যরা হলেন আহত শাহজালালের স্ত্রী শাহিদা এবং তাদের 2 মেয়ে মিম ও মাহি, শাহজালালের ভাই দেলোয়ার, তার স্ত্রী জামশিদা ও তাদের 7 মাস বয়সী শিশু সন্তান। রওজে জাবিদা ঐশী, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সদরঘাটে আছেন সহকর্মী কেফায়েত শাকিল। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। কেফায়েত। হ্যাঁ শফিক, রাজধানীর যে সদরঘাট লঞ্চ টার্মিনাল, সেখানে যে গতকাল রাত 9:45 একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে, সেখানে এখন পর্যন্ত 6 জন নিখোঁজ থাকলেও প্রায় 12 ঘন্টা হতে চলল, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের সুসংবাদ নেই বা কাউকে উদ্ধার করা হয়নি। এবং আমরা যেই অভিযানের খবর আপনাদেরকে দিয়ে আসছিলাম সারাদিন ধরে, এখন আরেকটা আমরা বলতে পারি যে অভিযানও বন্ধ হয়ে গেছে। কারণ হলো রাজধানীর যে
ঢাকার বাইরে থেকে আসা যে লঞ্চগুলো, সেই লঞ্চগুলো এখানে ঢোকার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা তাদের লঞ্চ এখানে ঢুকিয়ে নিচ্ছে, এবং যার কারণে আসলে এখানে কোনোভাবেই অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস এবং নৌবাহিনীর যে ডুবুরি দল রয়েছে তারা তাদের কার্যক্রম গুছিয়ে নিয়ে তারা এই পর্যায়ে এখন লঞ্চ ঘাটে অপেক্ষা করছেন, এবং যার কারণে আমরা আসলে 12 ঘন্টা পরও আপনাদেরকে কোনো ধরনের সুসংবাদ দিতে পারছি না বা কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা জানেন যে গতকাল রাত 9:45 মূলত এই নৌকা ডুবির ঘটনা ঘটে, যেখানে সাতজন ডুবে যান। তার মধ্যে একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়, তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে, তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরপর থেকে রাতভর এখানে আমরা দেখেছি অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিস, এবং রাত 3টা থেকে তাদের সাথে যোগ হয়েছে নৌবাহিনী। তবে আমরা শুরু থেকে নৌ পুলিশ এবং বিআইডব্লিউটি কে দেখলেও এখনো আমরা বলতে পারি যে তাদের কোনো ধরনের তৎপরতা নেই, যার কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে যে লঞ্চগুলো ভিড় করে ফেলেছে, এবং যার কারণে এই অবস্থা। এবং আমরা আপনাদেরকে যেটি বলতে পারি যে এখন কোনো ধরনেরই আমরা তৎপরতা আমরা লক্ষ্য করছি না। এদিকে যারা নিখোঁজ রয়েছেন তাদের স্বজনদের আহাজারি আমরা দেখতে পাচ্ছি, তারা আসলে তারা চাচ্ছেন অন্তত যেন তাদের যে স্বজনদের যে মৃতদেহটি হলেও তারা যেন ফিরে পান। এই ছিল আসলে আমার কাছে রাজধানীর সদরঘাটে যে নৌকাডুবির ঘটনাস্থল থেকে সর্বশেষ। সদরঘাট থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী কেফায়েত শাকিল। এবার অন্য প্রসঙ্গ। যত বাধায় আসুক পুরান ঢাকার কোনো রাসায়নিকের গুদাম থাকবে না বলে সাফ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল নিজ কার্যালয়ে ঢাকা উত্তর সিটির নবনির্বাচিত মেয়র ও 2 সিটির নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ নেওয়া শেষে একথা বলেন তিনি। এ সময় নতুন প্রতিনিধিদের শপথের মর্যাদা রক্ষা করে জনকল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। স্থানীয় সরকারকে শক্তিশালী করতে নিজস্ব আয় বাড়ানোরও আহ্বান জানান শেখ হাসিনা। উপনির্বাচনে জয়লাভের 1 সপ্তাহের মাথায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকার 2 সিটি কর্পোরেশনে নবনির্বাচিতদের শপথ অনুষ্ঠান। এখানে সরকার প্রধানের কাছে 1 বছরের জন্য শপথ নেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। স্থানীয় সরকার মন্ত্রীর কাছে শপথ নেন 2 সিটি কর্পোরেশনে নবনির্বাচিত 50 জন কাউন্সিলর। জনপ্রতিনিধিদের এই শপথ অনুষ্ঠানে ঢাকাকে আধুনিক ও গতিশীল করতে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন সরকার প্রধান। নগরের উন্নয়নে কাজ করতে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানকে নিজস্ব আয় বাড়ানোর তাগিদ দেন তিনি। জানান, যে কোনো মূল্যে আবাসিক এলাকা থেকে অপসারণ করা হবে অতি দাহ্য পদার্থের গোডাউন। যেখানে বসতি সেখানে গোডাউন রাখতে পারবে না, এখানে তারা তাদের শোরুম রাখতে পারবে, যে পণ্য উৎপাদন করে সেটা বিক্রি করতে পারবে, কিন্তু গোডাউনের জন্য আমরা সম্পূর্ণ আলাদা জায়গা করে দেব যেখানে নিরাপদে দাহ্য পদার্থগুলি থাকতে পারে। একবার নিমতলি হয়ে গেল, দ্বিতীয়বার আবার এই একটা ঘটনা, কতগুলি মানুষের জীবন চলে গেল। কাজে এখানে যে যত বাধাই দিক, কোনো বাধা কিন্তু আমরা মানব না, আমরা কিন্তু এটা নিয়ে যাব। সিটি কর্পোরেশনে যুক্ত হওয়া নবগঠিত ইউনিয়নগুলোর দিকে নজর দেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। উত্তর দক্ষিণ পর্যন্ত রাস্তা ছিল, কিন্তু পূর্ব পশ্চিমের সংযোগ একেবারে ছিল না বললেই চলে। ইতিমধ্যে আমরা কিন্তু অনেকগুলি প্রকল্প, সেই হাতের ঝিল প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে যাচ্ছি। নতুন যে ইউনিয়নগুলি যুক্ত হলো, সেই ইউনিয়নে ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি যে একটি পরিকল্পনা নিতে, সেখানকার ড্রেনেজ সিস্টেম, রাস্তাঘাট, পানি, পয় নিষ্কাশন সব ব্যবস্থা যেন সুপরিকল্পিতভাবে হয়। শপথের মর্যাদা রক্ষা করে নবনির্বাচিতদের কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আস্থা বিশ্বাস নিয়ে আপনাদের ভোট দিয়েছে, সে বিশ্বাসের মর্যাদা আপনারা দেবেন, সেটাই আমি চাই। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। চকবাজারের চুরিহাট্টায় ওয়াহিদ ম্যানশনের দোতলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রতিবেদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, কোনো সিলিন্ডার বিস্ফোরিত হয়নি এবং বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেও আগুনের সূত্রপাত হয়নি। ওই ভবনের দোতলার কেমিক্যাল গোডাউনের কোনো লিকেজ থেকে আগুনের শুরু হয়েছে বলে জানিয়েছে তদন্ত কমিটি। গতকাল বিকেলে 5টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দফতরে প্রতিবেদন দাখিল করেন তদন্ত কমিটির প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা বিভাগের অতিরিক্ত সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী। গত 20 ফেব্রুয়ারি রাতে রাজধানীর চকবাজারের চুরিহাট্টায় ওয়াহিদ ম্যানশনে ভয়াবহ এই আগুনে 71 জনের মৃত্যু হয়।
অনেক পরিবারে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলালেও সমাজে নারীর প্রতি রয়ে গেছে বৈষম্য। নারীদের পদে পদে সহ্য করতে হচ্ছে কটাক্ষ। নারী নেত্রীরা বলছেন, নারী পুরুষ সমতা অর্জন করতে হলে নারীকে মানুষ হিসেবে মূল্যায়নের পাশাপাশি সমাজ থেকে কুসংস্কার দূর করতে হবে। পিঙ্কি আক্তারের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুমন আহমেদ। মাধুর্য, নাচ গান পিয়ানো বাজানো থেকে শুরু করে খেলাধুলায়ও সমান পারদর্শী সে। আর এ সব কিছুই সম্ভব হয়েছে তার পরিবারের কারণে। মেয়ে বলে কখনোই পরিবার থেকে মাধুর্যকে কম প্রাধান্য দেয়া হয়নি, কিন্তু পরিবারের বাইরে ঠিক বিপরীত পরিবেশ। হঠাৎ করে কানে আসে যে বলে, মেয়ে দৌড়াচ্ছে কেন এইভাবে পাগলের মতো। আমার এটা খুব হার্ড লেগেছে। আমি মেয়ে, তাই বলে আমি দৌড়াতে পারবো না, তা তো হয় না। নারী পুরুষ সমান অধিকারের কথা বলা হলেও নারীর প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি এখনো অপরিবর্তিতই রয়েছে। রাতে আমার ভাইটা যে সময় বাসায় ফিরতে পারছে, কিন্তু আমার একটু লেট হলে আমাকে বিভিন্ন জবাবদিহিতার মুখোমুখি হতে হচ্ছে। নারী দিবসটা পালন হচ্ছে ঠিকই, কিন্তু যে নারীদের যে বৈষম্যটা এখনো আছে। তবে এক্ষেত্রে নারীকেই তার ক্ষমতায়ন নিশ্চিতে সোচ্চার হতে হবে বলে মনে করছেন সমাজে প্রতিষ্ঠিত নারীরা। যে নারীটি ঘরে আছে, যে নারীটি মা, যে নারীটি একজন গার্মেন্টস কর্মী থেকে শুরু করে প্রতিটি নারীকে আগে সমতায়ন, যে আমি সমান, আমি পারি। বন্ধুর এই চলার পথে পরিবারই হতে পারে সব বাধা ডিঙানোর প্রথম সোপান বলে মনে করছেন নারী নেত্রীরা। এগিয়েছে অনেক, এগুতে হবে আরো অনেক, করণীয় আছে অনেক। সেখানে হচ্ছে আমাদের শিক্ষা, সাংস্কৃতিক চেতনা, জীবন বোধ, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। এদিকে নারীর প্রতি সহিংসতা রোধে আইন থাকলেও বাস্তবায়নের অভাবে তা অনেকটাই অকার্যকর বলে মনে করছেন নারীদের নিয়ে কাজ করা সংগঠনগুলো। নারী এবং শিশুর প্রতি সহিংসতাকে বিশ্লেষণ করা হয়েছে। সেখানে কিন্তু 12টি ক্যাটাগরির কথা বলা হয়েছে। সেখানে মানসিক নির্যাতনের কথা আছে, সেখানে উচ্চস্বরে কথা বলা। নাটক, চলচ্চিত্র, বিজ্ঞাপনেও নারীকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে বলেও এ গবেষণায় উঠে আসে। রাজনীতি থেকে ক্রীড়াঙ্গন, উচ্চশিক্ষা থেকে মহাকাশ, সবখানেই নারী তার যোগ্যতায় সফল। তাই এবারে নারী দিবসের প্রতিপাদ্যের সাথে সুর মিলিয়ে বলতে চাই, নারীর সাথে বৈষম্য নয়, সমতার ভিত্তিতে প্রতিষ্ঠিত হোক সমাজ, এগিয়ে যাক দেশ। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। পাহাড়ি সমাজে নারীদের শ্রমই সচল থাকে পরিবারের অর্থনৈতিক চাকা। কৃষিক্ষেত্রে উৎপাদন এবং উৎপাদিত ফসল বেচাবিক্রি সহ ঘরের বাইরে নানা কাজে সম্পৃক্ত পাহাড়ি নারীরা। তবে উপার্জিত অর্থভোগে নেই তাদের স্বাধীনতা। গৃহকর্তা হিসেবে পুরুষের সিদ্ধান্তেই চলে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড। অবশ্য দিনে দিনে অবস্থার পরিবর্তন হচ্ছে বলে মনে করেন বিশিষ্টজনরা। রাঙামাটি থেকে হেফাজত সবুজের পাঠান তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। ফসলের মাঠে পুরুষের পরিবর্তে নারীদের বিচরণ। মাথার ঘাম পায়ে ফেলে সোনা ফলাচ্ছেন পাহাড়ি নারীরা। উৎপাদিত ফসল ঘরে তোলার পর ছুটছেন হাট বাজারে। পিছিয়ে নেই গৃহস্থলীর কাজেও। উপার্জিত অর্থে চলে তাদের সংসার। আদিকাল থেকে এভাবেই পাহাড়িদের জীবন জীবিকায় মুখ্য ভূমিকা পালন করে আসছেন নারীরা। এই ক্ষেত্রে দেশের মূল জনগোষ্ঠীর নারীদের চেয়েও স্বাধীনতা ভোগ করেন পাহাড়ি নারীরা। তবে উপার্জিত অর্থ মর্জি মতো খরচ করতে তাদের নেই স্বাধীনতা। কোনো কিছু কেনার ক্ষেত্রে বা কোনো কিছু করার ক্ষেত্রে পুরুষদেরকে আগে জিজ্ঞাসা করতে হয়। ছেলে মেয়েদের খরচ দিতে হয়, সেজন্য ওই মেয়েরা কাজ করে। পুরুষতান্ত্রিক মানসিকতাই পাহাড়ি নারীদের অর্থনৈতিক মুক্তির সবচেয়ে বড় বাধা বলে মনে করেন নারী নেত্রীরা। নারীর হাতে টাকা পয়সা দেওয়া যাবে না, নারী ম্যানেজ করতে পারে না, এই বিষয়টা, এই ধারণা থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, তাহলে এই অর্থনৈতিক স্বাধীনতা হয়তো আসবে না নারীদের। সে যতই আমরা নারী অধিকারের কথা বলি। তবে দিনে দিনে অবস্থার পরিবর্তন হচ্ছে বলে মনে করেন বিশিষ্টজনরা। ছেলে মেয়ে পড়াশোনার কাজেও ওনারা ব্যয় করছেন, এটা আমার কাছে খুব পজিটিভ মনে হয়েছে। এই যে পাহাড়ি মহিলাটা তার ছেলে মেয়েকে পড়ানোর জন্য সে সচেতন ব্যয় করছে তার ইনকামের একটা অংশ। রাঙামাটিতে পাহাড়ি জনগোষ্ঠীর প্রায় 1.5 লাখ নারী। এর মধ্যে 80% নারী ঘরের বাইরে কাজ করে সাংসারিক ব্যয় নির্বাহ করেন। সময় সংবাদ, রাঙামাটি। সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে 2টি চুক্তি ও 4টি সমঝোতা স্মারক সই হয়েছে। গতকাল দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনা, অর্থমন্ত্রী ও বাংলাদেশের সফররত সৌদি বাণিজ্য মন্ত্রীর উপস্থিতিতে এসব চুক্তি সই হয়। এর আগে সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেন সৌদি সরকারের 2 প্রতিনিধি। পরে প্রধানমন্ত্রী প্রেস সচিব জানান, 100 মেগাওয়াট সোলার আইপিপিপি নির্মাণে
সৌদি ও বাংলাদেশের দুটি বেসরকারি কোম্পানির মধ্যে চুক্তি হয়েছে। এছাড়া জনশক্তি বিষয়ে সমঝোতা স্মারক সই করে বিএমইটি এবং সৌদির আল মাম ট্রেডিং এস্টেট। রাজধানীর মিরপুরে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ২৪ সদস্যকে ২ বছর করে কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। মিরপুরে বিভিন্ন সড়কে দিনভর অভিযান চালিয়ে ২৯ জন ছিনতাইকারীকে আটক করে র্যাব ৪। পরে ৫ কিশোর ছিনতাইকারীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এদিকে র্যাব পরিচয় দিয়ে ছিনতাইয়ের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। পরে ৫ কিশোর ছাড়া বাকিতে ২ বছর করে সাজা দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। পঁচিশ জনকে এখানে প্রত্যেককে 2 বছর বিনাশ্রম কারাদণ্ড আদেশ করা হয়েছে। কারণ আপনারা জানেন যে এর আগেও ছিনতাইয়ের মতো ঘটনায় কিন্তু বেশ কিছু লোকজন কিন্তু নিহত হয়েছেন। যে একজন ব্যক্তি যখন রিকশায় যাচ্ছেন, গাড়িতে যাচ্ছেন, হঠাৎ টান দিয়ে তার ব্যাগটা নিয়ে যাচ্ছে। তো এরকম বেশ কিছু নিহতের ঘটনা ঘটেছে। সুতরাং এটি মারাত্মক একটি অপরাধ। তো এই কারণে তাদেরকে প্রত্যেককে 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড আদেশ করা হয়েছে। পাশাপাশি একই সাথে আজকে একজন ব্যক্তি ভুয়া র্যাব কমান্ডার পরিচয় দিয়ে মিরপুর এলাকায় কিন্তু সে এখানে চাঁদাবাদি করতে এসেছিল এবং এক ধরনের সেখানে তাণ্ডব চালিয়েছিল। সেই অপরাধের কারণেও তাকে 2 বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ করা হয়েছে। শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় জমে উঠেছে ডাকসু নির্বাচন। পাল্টাপাল্টি অভিযোগে জমে উঠেছে কথার লড়াইও। ছাত্রলীগের বিরুদ্ধে ভোটারদের মধ্যে টাকা ছড়ানো, ভয়ভীতি দেখানো সহ নানা অভিযোগে অন্য সংগঠনগুলোর। তবে ছাত্রলীগ বলছে মিথ্যা অভিযোগ দিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে চাইছে বিরোধীরা। নির্বাচনের আগে শেষ কর্মদিবস, তাই ক্লাস করতে আসা শিক্ষার্থীদের মাঝেই প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। ছাত্রলীগের প্রার্থীরা কখনো দল বেঁধে, কখনো ব্যক্তিগতভাবে ভোট চেয়েছেন। ছাত্রদল নির্বাচনী প্রচারণার পাশাপাশি ক্যাম্পাসে মিছিল করে নিজেদের জানান দিয়েছে। অন্য সংগঠনগুলোও প্রচারণায় পার করে ব্যস্ত সময়। নির্বাচনী প্রচারণার পাশাপাশি বেশিরভাগ সংগঠনের অভিযোগের তীর ছাত্রলীগের দিকে। তবে ছাত্রলীগ বলছে সবাই একাট্টা হয়ে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ছাত্রলীগ বিভিন্ন জেলা এবং উপজেলা সমিতিকে টাকা দিয়ে প্রভাবিত করার চেষ্টা করছে। ভয়ভীতি দেখানো হচ্ছে যে সিসি ক্যামেরায় দেখা যাবে কে কোথায় ভোট দিছে, ছাত্রলীগের বাইরে ভোট দিলে হলে থাকতে পারবেন, এই ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগকে বিভ্রান্ত করার জন্য সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন রকমের গুজব ছড়াচ্ছে। ছাত্রলীগ ছাড়া অন্য সংগঠনগুলো মনে করে নির্বাচনের সময় সকাল ৮টা থেকে দুপুর 2টা পর্যন্ত যথেষ্ট নয়। এই কারণে সময় বাড়ানোর দাবি জানিয়েছে তারা। এখনো আমরা আহ্বান করছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, তারা যেন ভোটের টাইমটি বাড়ান, ন্যূনতম 4 থেকে 5টা করুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা জাতির বিবেক, সেই জায়গা থেকে তারা যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটা সাধারণ শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই তারা এই সকল সিদ্ধান্ত গ্রহণ করবে বলে আমি বিশ্বাস করি। নির্বাচনী প্রচারণার পাশাপাশি বিভিন্ন হলে প্যানেল পরিচিতিও তুলে ধরছে সংগঠনগুলো। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ স্মরণে জয় বাংলা কনসার্টে বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতল তরুণ প্রজন্ম। পঞ্চমবারের মতো রাজধানীর আর্মি স্টেডিয়ামে ইয়াং বাংলা বর্ণিল এই আয়োজনে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণে অনুপ্রাণিত হয় কনসার্টে আসা হাজার হাজার তরুণ তরুণী। নিজেদের গানের পাশাপাশি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে কনসার্টে অংশ নেয়া ব্যান্ডগুলো। আয়োজকরা জানান আগামীতে দেশের বাইরেও জয় বাংলা কনসার্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। ময়মনসিংহের সবচেয়ে বড় পাইকারি মাছের আড়ত ত্রিশাল মাছ বাজারে ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে সরগরম হয়ে উঠেছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার হারুন রশিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হারুন, আমরা আছি এই মুহূর্তে ময়মনসিংহের সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার ত্রিশাল বাজারে। এখানে আমরা সকাল থেকে অবস্থান করছি। সকাল থেকে এখানে বিভিন্ন এলাকা থেকে, বিশেষ করে এই অঞ্চলের যারা মাছ চাষি আছেন তারা মাছ নিয়ে আসছেন এবং তারা এখানে যে মাছের বাজার আছে সেই মাছের বাজারে তারা মাছ নিয়ে এসেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে অন্যান্য দিনের তুলনায় বা অন্যান্য বছরের অন্যান্য সময় যেভাবে এখানে এই মাছের আড়তে মাছ আসে ঠিক সেভাবে কিন্তু এখন আজকে মাছ আসছে না। আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য দিনের তুলনায় প্রচুর কম মাছ এখানে এসেছে। বিশেষ করে যে পরিমাণ মাছ এখানে এসেছে তার চেয়ে প্রচুর পরিমাণ
ক্রেতা আছে এখানে বিভিন্ন এলাকা থেকে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন এলাকায় এখান থেকে মাছ যায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর ট্রাক, পিকআপ সহ বিভিন্ন যানবাহন নিয়ে পাইকার যারা নিয়ে এসেছেন এখানে মাছ বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সে তুলনায় মাছ এখানে আমদানি হচ্ছে না, যার কারণে মাছের দাম অনেক বেড়েছে বলে এখানকার যারা ব্যবসায়ী এবং যারা মাছ চাষি তারা জানিয়েছেন। এখানে আমরা মাছ চাষি এবং মাছ চাষিদের সাথে কথা বলেছি। তারা একটা বিষয় জানিয়েছেন যে গত কয়েকদিন যাবৎ, বিশেষ করে 10 থেকে 15 দিন যাবৎ তারা ভালো দাম পাচ্ছেন এবং তাদের যে চাহিদা বা যে প্রত্যাশা নিয়ে তারা মাছ চাষ করে থাকেন তার চেয়ে তারা আসলে বেশি দাম পাচ্ছেন এই মাছের বাজারে। বিশেষ করে গত 15 দিনে প্রত্যেক ধরনের মাছে কেজি প্রতি 30 থেকে 40 টাকা পর্যন্ত মাছের দাম বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন। বিশেষ করে এখানে এই বাজারে সবচেয়ে বেশি মাছ আছে পাঙ্গাস এবং তেলাপিয়া। এখানে যে তেলাপিয়া মাছগুলো 10 থেকে 15 দিন আগেও যেখানে 70 থেকে 80 টাকা কেজি দরে যে তেলাপিয়া বিক্রি হতো, সেই মাছ এখন বিক্রি হচ্ছে 115 থেকে 120 টাকা বা 130 টাকা কেজি পর্যন্ত। এবং যে পাঙ্গাসের কেজি ছিল এই বাজারে এখানে 70 থেকে 80 টাকা, সেই পাঙ্গাস এখন 120 থেকে 130 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এখানে আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। ব্যবসায়ীরা যে বিষয়টি জানিয়েছেন যে এখানে আসলে তারা যে মাছ এখান থেকে কিনে নিয়ে যান, এই মাছ বিক্রি করতেও তাদের সমস্যা হয়। বিশেষ করে যারা ক্রেতা তারা মাছ নিয়ে দর কষাকষি করেন, এবং যারা চাষি আছেন তারা বলছেন যে এখন যে মাছের দাম, এই মাছের দাম যদি অব্যাহত থাকে তাহলে তারা এবছর লাভবান হবেন, এবং তারা আশা করছেন যে এই মাছের যে এখনকার যে মাছের বাজার, সেই বাজারটি অব্যাহত থাকবে এবং তাহলেই তারা লাভবান হবেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের ত্রিশাল থেকে মাছ বাজারের সর্বশেষ খবর। ইমতিয়াজ। দর্শক, ময়মনসিংহের ত্রিশাল মাছ আড়ত থেকে সেখানকার মাছ বিক্রির সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 13 ঘন্টায়ও পাওয়া যায়নি সদরঘাটে নৌকাডুবিতে নিখোঁজ একই পরিবারের 6 জনকে। লঞ্চ চলাচলে ব্যাহত উদ্ধার কাজ, গুরুতর একজন পঙ্গু হাসপাতালে ভর্তি। যত বাধায় আসুক পুরান ঢাকার রাসায়নিক গুদাম থাকবে না, সাফ জানালেন প্রধানমন্ত্রী। চুরিহাট্টায় আগুন, ওয়াহেদ ম্যানশনের দোতলা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন। শপথ নিয়ে সংসদে সুলতান মনসুর বললেন, বঙ্গবন্ধু প্রশ্নে কোনো আপোষ নেই। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণফোরাম থেকে বহিষ্কার। জমে উঠেছে ডাকসু নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা, পাল্টাপাল্টি অভিযোগ ছাত্র সংগঠনগুলোর। এবং নারীর প্রতি পরিবারের দৃষ্টিভঙ্গি বদলালেও সমাজে এখনো রয়ে গেছে বৈষম্য, সহিংসতা রোধে আইন থাকলেও নেই বাস্তবায়ন, সোচ্চার থাকার আহ্বান। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ে।